দেখতে পারবেন, সমস্যা নাই, বাট ভিডিওটা পরে দেখবেন। প্রথম পরীক্ষার্থী হলো আনোয়ারুল হক। আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম কি? আনোয়ারুল হক সাহেব কোন বার থেকে এসেছেন? আপনার সিনিয়রের নাম কি বলেন? আচ্ছা, আনোয়ারুল হক সাহেব, আপনি আপনার বয়স কত? 52 বছর। এত পরে কেন এই লাইনে? বিশ্ববিদ্যালয়ে যখন বাস শুরু হলো তখন আমি আচ্ছা, আপনি সর্বশেষ কোন মামলায় শুনানি করছেন বলেন তো? আমি স্যার সর্বশেষ শুরু করছি আব্দুর রহমান আদার্স। কি শুনানি করছেন বলেন? যৌতুকের মামলায় কি কোন পক্ষে ছিলেন? আসামি পক্ষে কি শুনানি করছিলেন বলতে পারবেন? ভুলে গেছেন? আচ্ছা, আনোয়ারুল হক সাহেব, একটা জামিনযোগ্য মামলায়, এটা জামিনযোগ্য মামলায় জামিনের আবেদন কত ধারায় করে বলেন তো? 93 না 97 কোনটা? 96তে কি আছে, 497তে কি আছে বলেন? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে। আচ্ছা, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যে জামিন, এটা কি পাওয়া কি আসামির হক? জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির হক। তাহলে মানে কোন ক্ষেত্রে পেতে পারে আর কি? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পাওয়া আসামির হক। আচ্ছা, জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন পেতে পারে 497 ধারায় কয়েকটা গ্রাউন্ড আছে বলেন তো? বৃদ্ধ, অসুস্থ, শিশু, মহিলা। আচ্ছা, বলেন তো সোলে ডিগ্রি কাকে বলে? আপোষের দুই পক্ষ একটা ওটা আপোষ করে এটা কোথায় আছে বলেন তো? তেইশা দেশের কত বিধি? আনোয়ারুল হক সাহেব, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, বলেন তো স্বীকৃতি কাকে বলে? বিষয়ে যে জানেন সেই বিষয়ে বলে কোনো কিছু বললেই স্বীকৃতি? স্বীকারোক্তি? দোষ স্বীকার আমার দোষ আমি কার কাছে করবেন? পুলিশের কাছে হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ আসেন। হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আপনার নাম কি? নিতা, আপনার সার্টিফিকেট দেখে বোঝা যাচ্ছে যে আপনি পড়াশোনায় আপনার 10 বছরের একটা গ্যাপ আছে। কেন? এতদিন পরে এলএলবি করেছেন বা আপনি এসএসসি পরে দীর্ঘদিন পরে এসে ইন্টারমিডিয়েট বা এইচএসসি করেছেন, এটার কারণ কি? স্যার, আমি হচ্ছে ফার্স্ট বোর্ন। আমার বাবা আসলে আমাদের সচ্ছল ফ্যামিলি ছিল না, তাই আমার বাবা চাইছিল যে আমাকে বিয়ে দেবে, বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি একজন আইনজীবী হব, পরবর্তীতে আমি এই ভর্তি হয়ে যাব। আচ্ছা, তো মিতা, আপনি আইনজীবী কেন হতে চান? স্বপ্ন মানে কি কারণে স্বপ্ন দেখেছিলেন? স্যার, আমি প্রথমত স্বপ্ন দেখেছিলাম যে আমার তো আসলে ভাই নেই, মানে আমি একজন বাবার ছেলে যা করতে পারে আমি মেয়েও সেটা করতে চেয়েছিলাম।
প্রতিদিন গরিব দুঃখীদের পাশে থাকতে পারি, যাতে সেবা করতে পারি, এই জন্য অর্থ উপার্জন করতে চান না? অবশ্যই অর্থ উপার্জন করতে চাই সাথে। আচ্ছা। মিতা, আপনি যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট, কোন সাবজেক্ট থেকে আপনাকে প্রশ্ন করবো বলেন? স্যার আমার প্রত্যেকটা সাবজেক্ট থেকে মোটামুটি ধারণা আছে, আপনি যেটা দেখে ভালো লাগে সেটা দেখে। আচ্ছা বলেন তো, নিম্ননে নরহত্যা এবং খুন এই দুটার ভিতরে পার্থক্য কি? স্যার নিন্দনীয় নরহত্যা খুনের মধ্যে পার্থক্য হলো সকল খুনি নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। কিভাবে বুঝবেন? স্যার এটা হচ্ছে স্যার কোনটা হচ্ছে স্যার নিন্দনীয় নরহত্যার ভিতর কোনো ই থাকে না স্যার, আপনার আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না, খুনের মধ্যে হচ্ছে পরিকল্পনা থাকে, তারপর স্যার আঘাতের পরিমিতি থাকে, এরপর হচ্ছে স্যার হচ্ছে জ্ঞান নিয়ে কাজটা করে। আর নিন্দনীয় নরহত্যার মধ্যে এরকম কিছু থাকে না, উত্তেজিত হয়ে সে হত্যাটা হত্যা করে। আচ্ছা, শাস্তি কি বলেন তো? স্যার স্যার খুনের শাস্তি কি? খুনের শাস্তি হচ্ছে 4/302 দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড এবং অর্থ। দণ্ডবিধিতে কোন অপরাধের সাজা একমাত্র একটাই সাজা আছে? দণ্ডবিধিতে 2টা ধারায় শাস্তি, একমাত্র একটা হচ্ছে 303, এটা হলো যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত ব্যক্তি যদি খুন করে, সেক্ষেত্রে 302 একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, আর আছে হলো মদের শাস্তি, এটা হলো আপনার 311 ধারা, এটার একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সর্বনিম্ন এবং সর্বোচ্চ শাস্তি। আচ্ছা, রেস জুডিকাটা এই বিষয়টা আসলে কি বলেন? রেল জরিমানাটা হচ্ছে স্যার পূর্ববর্তী যে মামলাটি নিয়ে একই বিচার্য বিষয় এবং একই পক্ষগণের মধ্যে যদি মামলাটি নিষ্পত্তি হয়ে যায়, পরবর্তীতে যদি ওই মামলাটা আবার পুনরায় করা হয়, সেক্ষেত্রে স্যার পরবর্তী মামলাটা খারিজ হয়। আচ্ছা বলেন তো, একটা বিষয় নিয়ে একটা ফৌজদারি মামলা হয়েছে, সেম বিষয় নিয়ে ফৌজদারি মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, এখন ওই একই বিষয় নিয়ে কি দেওয়ানি মামলা করা যাবে কিনা? জি স্যার, করা যায়। এক্ষেত্রে এই জুটিকাটা এই ক্ষেত্রে রেস জুডিকাটা প্রযোজ্য হবে না, কেন হবে না? স্যার দেওয়ানি মামলাটা এক স্টেজের আর ফৌজদারি মামলাটা আরেক স্টেজের। দুইটা ন্যাচারাল আলাদা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসেন। স্যার আসসালামু আলাইকুম। এলএলবির অর্থ কি বলতে পারবেন? এলএলবির অর্থ পারতেছেন না? আচ্ছা, মইনুল সাহেব এলএলবিতে কি কি সাবজেক্ট পড়েছেন? 5টা সাবজেক্টের নাম বলেন। ফৌজদারি কার্যবিধি, পেনাল কোড, দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, এভিডেন্স আইন। বসেন। আচ্ছা মইনুল সাহেব, আপনি সর্বশেষ কোন মামলায় শুনানিতে ছিলেন? সিনিয়র সরকার যেহেতু দমন আইন বিরোধ আইনের যে ধারায় কি আছে? স্যার এখানে আছে স্যার, যদি কেউ কারো যৌতুক দাবি করে স্যার, যৌতুক দাবি করলে স্যার এই ধারে মামলা করতে পারে। আচ্ছা, এটা কি জানেন যে যৌতুক কখন দাবি করা যায়? স্যার কি ব্যবহার করে বিবাহের পরে না আগে? স্যার ব্যবহার করে আগেও করা যাইতে পারে স্যার, যে এটা না হলে এই টাকা যৌতুক না দিলে ব্যবহার করবে। আচ্ছা, পরে না আগে কোনটা বলবেন? স্যার আগে বলে দিলে দুইটাই। যৌতুক কে দাবি করতে পারে? শুধু কি স্বামী নাকি আর কেউ চাইলে করতে পারে? আচ্ছা বলেন তো, যে একজন পুরুষ কি মামলা করতে পারে কিনা যে স্যার পারে, যৌতুক চেয়েছে তার স্ত্রী? স্যার পারে। আপনি নিশ্চয়ই। আচ্ছা, এই যৌতুক বিরোধ আইনে যে 3 ধারা, এটা সাজা কি আছে বলুন? স্যার সাদা আছে স্যার সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড, আর আছে স্যার 50,000 টাকা অর্থদণ্ড। আচ্ছা, তো বাদল সাহেব, আপনি আইনজীবী হতে চান কেন? স্যার আইনের সেবা মানুষের কাছে স্যার, মানুষকে আইনের সেবা দেওয়া উচিত। আচ্ছা বলেন তো, যে একটা মামলায় কয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করলে সেই মামলাটা
বাদীর পক্ষে বৃদ্ধি হতে পারে বা অভিযোগকারী পক্ষে রায় হতে পারে। সাক্ষী যদি একজনও হয় স্যার, সেটা যদি গ্রহণযোগ্য হয় স্যার, সেটা যেটা কামড় করা না যায় স্যার, তাহলে স্যার একজনের সাক্ষী দিয়েও স্যার মামলা বিক্রি হয়ে যাবে। এটা কোথায় আছে? সাক্ষ্য আইনের কত ধারা আছে মনে আছে? লিডিং কোশ্চেন কাকে বলে? স্যার ইঙ্গিত হয়ে গেছে। এটা কি স্যার সে প্রশ্নের মধ্যে স্যার উত্তর ঢুকে যাবে। কিরকম উদাহরণ দেন? আপনি কি আগের মতো চুরি করেন? এটাই বলছি। আপনার সিনিয়রের নাম কি? স্যার লার্নের অ্যাডভোকেট ঢুকে যাবে। ওটা ঢাকা বারের না? ঢাকা বারের বর্তমান সম্পাদক সভাপতি নাম কি বলেন তো? ঢাকা জেলা আদালত কোর্টে যান নাই কখনো? স্যার গিয়েছে স্যার, লাস্ট কিছুদিন যাওয়া হয়েছে স্যার, পরীক্ষার জন্য স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার নাম? কোন বার থেকে এসেছেন? গোপালগঞ্জের জেলা আদালত নাম কি বলেন? আপনি কোর্টে যান? মামলায় শুনানি করেছেন কখনো? স্যার আমি শুনানি করছি, আমার সিনিয়র শুনানি করছে, আমার সিনিয়র সাথে আমি ছিলাম। হাফিজ সাহেব, আপনি অ্যাডভোকেট কেন হতে চান? স্যার আইনের সেবা দরকার করছে করার জন্য, যাতে অসহায় মানুষের সেবা করতে পেরে যায়। আচ্ছা হাফিজ সাহেব, পিডব্লিউ বলতে কি বোঝেন? প্রোডাকশন উইটনেস বিষয়টা কি? স্যার সে পিডাব্লিউ করছিলাম, স্বামী যখন জেলে থাকে স্যার, তখন ওকে পিডাব্লিউ দিয়ে কোর্টে হাজির করা হয় স্যার, তখন তার সম্মুখে শুনানি করা হয় স্যার। প্রোডাকশন উইটনেস নাকি প্রোডাকশন অরেঞ্জ? অরেঞ্জ স্যার, প্রোডাকশন অরেঞ্জ স্যার। প্রোডাকশন অরেঞ্জ। আচ্ছা আচ্ছা হাফিজ সাহেব, স্যার আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার সিনিয়র দুই সাইডেই করেন, তবে বলতেন সাইডটা বেশি। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান? স্যার আমি উভয় সাইডেই প্র্যাকটিস করি স্যার। বলেন তো বর্তমানে সহকারী জজ এবং সিনিয়র সহকারী জজ ওনাদের কি নামে আখ্যায়িত করা হয়েছে? আমরা এখন ওনাদের পদবি কি? সিনিয়র সহকারী পদবি স্যার সিনিয়র সহকারী সিনিয়র সহকারী জজ। সিনিয়র সহকারী জজ। আচ্ছা হাফিজ সাহেব, স্যার দেওয়ানি আদালতে তো 5 প্রকারের বিচারক আছে। তো এনাদের যে আর্থিক এখতিয়ার, এই আর্থিক এখতিয়ার সম্পর্কে কোন আইনে বলা হয়েছে? স্যার এসআর স্যার স্যার সরি স্যার 1827 মনে করতে পারতেছেন না। আচ্ছা আপনাকে সর্বশেষ প্রশ্ন, বলেন যে একতরফা নিষ্পত্তি কি? স্যার একতরফা নিষ্পত্তি হচ্ছে দেওয়ানি মামলায় বিবাদী যদি কখনো হাজির না হয়, তাহলে একতরফা নিষ্পত্তি করা যাবে না। ঠিক একতরফা নিষ্পত্তি না ডিগ্রি? ঠিক স্যার। আর নিষ্পত্তি কোনটা তাহলে? স্যার নিষ্পত্তি হচ্ছে স্যার বিবাদী যদি জবাব না দেয়, তাহলে একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তি আর একতরফা ডিগ্রি দুটো কি এক জিনিস তাহলে? স্যার না স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আসেন হাফিজ সাহেব। বসেন। আপনার নাম কি? মোহাম্মদ তানভীর আলম খান। তানভীর আলম খান। খান বংশের উৎপত্তি কিভাবে হয়েছে বলেন? স্যার খান বংশের উৎপত্তি সম্ভবত মধ্যপ্রাচ্য থেকে অথবা চীন থেকে, এবং চীন থেকে পরবর্তীতে এটা মধ্যপ্রাচ্যে ট্রান্সফার হয় এবং ওখান থেকে উপমহাদেশে এবং পরবর্তীতে বাংলাদেশে চলে আসে। আপনি কি চীনের খান না মধ্যপ্রাচ্যের খান তাহলে? আমি সেটা বলতে পারবো না, আমার জানা নেই। আচ্ছা, তানভীর আলম খান, আপনার ভার্সিটি কোনটা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ।
আচ্ছা, আপনি তো অনার্স করেছেন না? তো আপনার এই এমসিকিউ এবং লিখিততে মার্কস এত কম কেন? স্যার আমি পরীক্ষা দিয়েছি স্যার, মার্কস কম কেন স্যার, এটা আমি হয়তো ভালো পরীক্ষা দিতে পারিনি। আপনি অলঙ্কার আপনি তো এলএলএম করেছেন। জি স্যার। আচ্ছা, আপনার এলএলএম এর কয়েকটা সাবজেক্টের নাম বলেন তো। এলএলএম করছি ক্রিমিনোলজি, অ্যাপ্লাইড ক্রিমিনাল ল, হিউম্যান রাইটস ল, ইন্টারন্যাশনাল সি ল। আচ্ছা, বলেন তো ফান্ডামেন্টাল রাইটস আর হিউম্যান রাইটস এর মধ্যে পার্থক্য কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ওই সকল হিউম্যান রাইটস থেকে ঘোষিত হিউম্যান যে রাইটসগুলো আছে সেই সকল রাইটসগুলো থেকে বাছাইকৃত কিছু অধিকার যেগুলো কোনো রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত, সেগুলোই ফান্ডামেন্টাল রাইটস নামে পরিচিত। বাংলাদেশে কয়টা ফান্ডামেন্টাল রাইটস আছে? বাংলাদেশের কনস্টিটিউশন স্যার 18টা। একটা বলেন তো। স্যার বাংলাদেশের 18টির মধ্যে যেমন স্যার চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, সম্পত্তি ও গৃহ রক্ষার স্বাধীনতা এবং আইনের চোখে সমতা। আচ্ছা, আপনি কি এটা বলতে পারবেন যে আইনজীবীর সাথে একজন অভিযুক্ত ব্যক্তি যে আইনজীবীর যে তার যে আইনজীবীর মাধ্যমে সে পরামর্শ করতে পারে বা আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারে, এটা বাংলাদেশ সংবিধানে কোথায় আছে? স্যার এটা স্যার সংবিধান 35 33, 35 কোনটা? 33 সংস্থা। 33 আচ্ছা, তানভীর আলম খান, আপনি তো একেবারে ইয়াং, আপনি কি বিজিএস পরীক্ষা দিয়েছেন? না স্যার। এত কিছু করতে চান নাকি অন্য কিছু করবেন? স্যার অ্যাডভোকেসি করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আসুন। ইসলাম আচ্ছা, আপনাদের শুনে কি অভিজ্ঞতা হচ্ছে না? তাই না? হ্যাঁ, আসুন। না ভয় কাটতে হবে। আপনার নাম কি বলেন? আলামিন সাহেব, নিজের সম্পর্কে কিছু বলেন। আমার নাম আর একটু জোরে বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক অনার্স সম্পন্ন করেছি। আমি বর্তমানে স্যার ঢাকা লস কলেজে আইনজীবী হিসেবে কর্মরত আছি স্যার। বর্তমানে ঢাকা দশ কোটে আছেন। ঢাকা দশ কোটে একটা সিনিয়র কে? স্যার অ্যাডভোকেট লার্নিং অ্যাডভোকেট সাইকোলজি। আচ্ছা, আলামিন সাহেব, বলেন তো যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনার আপিল এখতিয়ার আছে কিনা? কোন ক্ষেত্রে আছে বলেন? স্যার দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আদেশ দিবেন সেই আদেশের মেট্রোপলিটন এলাকায় কি মেট্রোপলিটন এলাকায় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? ম্যাজিস্ট্রেট আছে? তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কি আপিল এখতিয়ার আছে? আচ্ছা, আলামিন সাহেব, বলেন তো সাফাই সাক্ষী শুনেছেন? সাফাই সাক্ষী বিষয়টা কি? স্যার আসামি পক্ষ যখন সাক্ষ্য উপস্থাপন করা হয়, এটা মামলার কোন পর্যায়ে হয়? আচ্ছা, আপনি কোন সাইডে প্র্যাকটিস করছেন? যদি উকিল হন, কোন সাইডে প্র্যাকটিস করতে চান? ক্রিমিনাল সাইড। ক্রিমিনাল মামলার একটা মামলা যখন চার্জ গঠন হলো, রায়ের আগ পর্যন্ত ধাপগুলো বলেন তো। আমরা ধারা বলা লাগবে না, জাস্ট আপনি বলেন যে চার্জ গঠনের পর থেকে রায়ের আগ পর্যন্ত একটা ফৌজদারি মামলায় কোন ধাপগুলো অনুসরণ করে সেটা বলেন। চার্জের পরে আসামি যদি দোষ স্বীকার করে দোষ করে সেটা কিন্তু বন্ধ হবে, আর যদি দোষ স্বীকার না করে উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ আদালত শুনবে, সাক্ষ্য গ্রহণে যদি আসামি নির্দোষভাবে খালাস করে, যদি আসামি অপরাধী হয়
একটা ফৌজদারি মামলায় আসামি পক্ষ কি সাক্ষ্য দিতে বাধ্য? যদি সাক্ষ্য দেয় তাহলে আসামি পক্ষে সুবিধা হবে, সেটা প্রমাণ করতে হবে, বিচার দিতে পারবে। ফৌজদারি মামলায় কি দ্বিতীয় আপিল আছে? জি স্যার, আছে স্যার, ঠিক স্যার করতে পারবে। তো কিসের দ্বিতীয় আপিল করে একটা উদাহরণ দেন স্যার কোন ক্ষেত্রে? 457 ধারা অপর্যাপ্ত দণ্ড অপর্যাপ্ত খালাসের কোনটা অপর্যাপ্ত দণ্ড নাকি খালাস কোনটা? খালাসের 457। ঠিক আছে আলামিন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম কি? রোকে আক্তার, আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তি আছে জানেন? বেগম রোকেয়া সাকোয়াত উনি কে ছিলেন? নারী জাগরণের প্রতীক ছিলেন, লেখিকা। ওনার একটা বইয়ের নাম বলতে পারবেন? এই মুহূর্তে মনে হচ্ছে। আচ্ছা। তো রোকে আক্তার, আপনি আইনজীবী কেন হতে চান? স্যার, এটা আমার একটা শখ। আমি বিশেষ করে নারী, অসহায় নারীদের পাশে থাকতে চাই, তাদের আইনে সহায়তা দিতে চাই। এজন্য অসহায় পুরুষদের পাশে থাকবেন না? পুরুষদের জন্য অনেক অ্যাডভোকেট আছে, বাট আমি বিশেষ করে সবার জন্য করবো, বিশেষত নারীদের জন্য একটু বেশি। তাহলে তো আপনি পুরুষ বিদ্বেষী না? না স্যার, আচ্ছা আচ্ছা, বলেন তো ফৌজদারি কার্যবিধিতে কোথায় বলা আছে যে আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন? তিনশো 340 ধারা। 340 ধারায় আর কি আছে বলতে পারবেন? আর আছে হচ্ছে আসামির কে পরীক্ষা করে। আসামি পরীক্ষা আছে 142 সাফাই সাক্ষী আছে 40। জি। তো রোকে আক্তার, বলেন তো যে একটা খুনের মামলা আবশ্যক মীমাংসা করা যায় কিনা? জি না স্যার। কোর্টে যে আবশ্যক মীমাংসা হয় দেখেন নাই কখনো খুনের মামলায়? স্যার, আমি কোর্টে একটা রেগুলার। কোর্টে রেগুলার না আবার আইনজীবী হতে চান? স্যার, আপনারা যখন আইন পেশা চর্চার অনুমতি দেবেন তখন থেকে আমি দেখি স্যার। বাট আপনাদের 6 মাসের একটা পিরিয়ড আপনি পার করে আসছেন শিক্ষানবিশ হিসেবে, তখন কোর্টে যাবেনি? জি স্যার, তখন গিয়েছি, তো অনেকদিন হয়ে গিয়েছে। আর আপসী মীমাংসা আমি দেখিনি কোর্টের। আচ্ছা, তাই নাকি? আচ্ছা বলেন তো যে দায়রা আদালত খালাস দেয় কোন ধারায়? দায়রা আদালত করা যাবে সাময়িক, যেটা মুক্তি সেটা হচ্ছে অব্যাহতি, আর খালাস মানে পুরোপুরি মুক্তি। সেটা বিষয়ে পুনরায় মামলা করা যাবে না, বা আসামিকে ওই বিষয়ে পুনরায় সাজা দেওয়া যাবে না। আচ্ছা, খালাসের বিরুদ্ধে যে পুনরায় মামলা করা যাবে না এটা কোথায় বলা আছে? খালাসের বিরুদ্ধে পুনরায় মামলা করা যাবে না, এটা 403 ধারায় বলা আছে। 403 ধারায় কি আছে বলেন? এটা হচ্ছে দোহরা দোষ নীতি, যে যাকে একবার কোনো মামলায় বিচারে আনা হয়েছে বা তাকে সাজা দেওয়া হয়েছে, খালাস হয়েছে, তাকে পুনরায় বিচারে দ্বিতীয়বার বিচারে করা যাবে না। আচ্ছা, আপনি যে অ্যাডভোকেট হতে চান কার অনুপ্রেরণায় এতদূর এসেছেন? স্যার, এটা নিজের অনুপ্রেরণায় আমি এসেছি। আর কেউ সহায়তা করে নাই, অনুপ্রাণিত করে নাই? না, পরিবারে বা পরিবার অন্য থেকে কেউ? আসলে আমার পড়ালেখাটা অনেক স্ট্রাগল করে করা স্যার, আমার দেখার অনেক গ্যাপও আছে। তো এটা পুরোপুরি আমার নিজের ইচ্ছা ছিল যে আমি একজন আইনজীবী হব। ঠিক আছে, শুভকামনা, আসেন। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? মোহাম্মদ আমানুল হুসাইন। আমানুল হোসাইন। আমানুল শব্দের অর্থ কি? ভোরের আলো। আপু সাহেব, আপনি কি করেন? স্যার, আমি আমার ডিগ্রি সিনিয়র হিসেবে স্যার কোর্টের শিক্ষার্থী আইন হিসেবে প্র্যাকটিস করি। বা স্যার কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার উভয় সাইডে করে, তবে ক্রিমিনাল সাইড বেশি করে। আচ্ছা, ক্রিমিনাল মামলার স্টেজগুলো বলেন তো। স্যার, প্রথমে আপনার মামলা দায়ের, মামলা দায়ের পরবর্তী আপনার জিয়ার মামলা হয় তাহলে পুলিশ প্রতিবেদন, সিআর মামলা হলে তদন্ত প্রতিবেদন, এরপরে স্যার আসামির জামিন, এরপরে স্যার মামলা বিচারে গেলে আপনার চার্জের জন্য অভিযোগ গঠন যদি হয় অব্যাহত হতে পারে, অভিযোগ গঠন হতে পারে,
যদি আপনার অভিযোগ গঠন হয় তারপরে স্যার সাক্ষী আহ্বান করে, সাক্ষী আহ্বানের পরে স্যার সাক্ষীরা বিজ্ঞত সাক্ষ্য প্রদান করেন এবং তাদেরকে জেরা করা হয়। এর পরবর্তী স্যার আসামি পরীক্ষা করা হয়। আসামি পরীক্ষা করার পরে স্যার আসামিদের স্যার আত্মপক্ষ সমর্থনের সভায় কিন্তু আহ্বান করা হয়। যদি তারা প্রদান করে তাহলে তাদের তালিকা দিতে হয়, আর প্রদান না করলে পরবর্তী স্যার দ্বিতীয় পরবর্তী রায় যদি সাজা হয় তাহলে আপিল খালাস হওয়া হয়। আচ্ছা, টাইম ডিক্লারেশন কি বলেন তো? মৃত্যু কমিশন আছে। এটা কি? স্যার কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে যদি কোনো ঘোষণা কোনো যে কোনো ব্যক্তি দিতে পারে, যে কোনো দিতে পারে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের কাছে দেওয়া যায়? যে কোনো ব্যক্তি দিতে পারে, পুলিশ দিতে পারে। পুলিশের কাছে দেওয়া যায়। টাইম ডিক্লারেশন দেওয়ার পরে যদি সে মারা না যায় তাহলে কি হবে? তখন স্যার এটা সমর্থন সাক্ষ্য হিসেবে স্যার গণ্য হবে। সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। শুধুমাত্র কি টাইম ডিক্লারেশনের উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে পারে? স্যার পারে। যদি অন্যান্য সাক্ষীর সাথে মিল না থাকে? স্যার একজন সাক্ষী যেহেতু আপনার মৃত্যুদণ্ড ঘোষণা যে ব্যক্তি মারা যায় তাহলে তারপর ভিত্তি করে স্যার সাক্ষ্য দিক দেওয়া সাজা দেওয়া হয়। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? স্যার আমার গোপালগঞ্জ থেকে এসেছে। কোন ডিস্ট্রিক্টে? গোপালগঞ্জ। তখন স্যার বাগেরহাট থেকে। বাগেরহাট। গোপালগঞ্জ পারে কেন? স্যার আমার শিক্ষা জীবন স্যার ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স গোপালগঞ্জ জেলা থেকে করেছি স্যার, যার কারণে এবং আমার প্র্যাকটিসের সুবিধা দিচ্ছে স্যার আমি গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জের 3 জন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। স্যার গোপালগঞ্জ ব্যক্তি প্রথম স্যার আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, স্যার দ্বিতীয়ত এস.এম. সেলিমুজ্জামান, তৃতীয়ত স্যার এস.এম. জিলানী সাহেব। তার বাইরে আচ্ছা, আমার সাহেব আপনাকে সর্বশেষ প্রশ্ন, যে প্রিজাম্পশন অফ ইনোসেন্স এটা কি বলতে পারবেন? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আপনার নাম? হাসনাত সাহেব কোন জেলা থেকে এসেছেন? বাগেরহাট থেকে। বাগেরহাট। আপনার সিনিয়র কে? আমার বড় ভাই লাভনেট সিনিয়র অ্যাডভোকেট জনাব সাজাদ হোসেন চন্দ্র। হাসনাত সাহেব, আপনি বর্তমানে কি করছেন? বড় ভাইয়ের সাথে সেখানে বিষয়ে কাজ করছি। আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান অ্যাডভোকেট হওয়ার পরে? সর্বশেষে প্র্যাকটিস করছি সিভিল। আচ্ছা হাসনাত সাহেব, কেউ যদি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বন্ধ করে তাহলে সম্পূর্ণ পক্ষে কি প্রতিকার আছে? স্যার ভায়োলেশন কেস করবে। ভায়োলেশন কেস কিভাবে করে, কোন বিধান অনুসারে? স্যার দেওয়ানি কার্যবিধি 39 সদস্যের বিধি। ভায়োলেশন কেস করলে কি হতে পারে? স্যার 6 মাসের তারা দেওয়ানি কার্যদণ্ড হতে পারে। আর আর আচ্ছা হাসনাত সাহেব, একতরফা ডিক্রি কাকে বলে? স্যার মামলার শুনানির দিন বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, তখন আদালত যে ডিগ্রি দেয় সেটাই একতরফা ডিক্রি ক্ষেত্রে কি লেজুরিকাটা প্রযোজ্য? প্রযোজ্য। বুঝে বললেন না বুঝে? তাই স্যার একই বিচার্য বিষয় এবং একই পক্ষ হলে স্যার আচ্ছা, কায় মোকাম কি? স্যার মৃত বাদী বা বিবাদী মৃত বাদী বা বিবাদী পক্ষভুক্ত, এটা কত আদেশে আছে? স্যার এটা 22। তো হাসনাত সাহেব, সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালে? স্যার 27 কত সালে? লিখে ইংরেজিতে লিখে দেখান তো।
সাহেব, শুভকামনা। হ্যাঁ, বসুন। Recording in progress. হ্যাঁ, আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম বলেন। এমডি অর্থ কি? এমডি বললেন কেন? নামের সাথে এমডি যুক্ত করতেছে। কখনো এমডি বলবেন না, সবসময় মোহাম্মদ বলবেন, ঠিক আছে? আচ্ছা, মাসুদ সাহেব, আপনার বয়স কত? স্যার আমার বয়স 37 বছর। আচ্ছা, আপনি এলএলবি তে যে সাবজেক্ট পড়ছেন কয়েকটা নাম বলেন তো। Recording stopped. স্যার এলএলবিতে ফার্স্ট ইয়ারে স্যার Recording in progress. রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন, ভূমি আইন, টর্ট অ্যান্ড ল এবং সংবিধান, বাংলাদেশের সংবিধান, এরপরে স্যার সেকেন্ড ইয়ারে দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি 1898 এবং স্যার দেওয়ানি কার্যবিধি 1908। আচ্ছা মাসুদ সাহেব, আপনি তো রেজিস্ট্রেশন আইনের নাম বললেন, এরকম একটা দলিল বলেন তো যে দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। যেমন স্থাবর সম্পত্তি স্যার বিক্রয় চুক্তি, এইটা স্যার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে স্যার। যেমন আমি স্যার 5 কাঠা জমি একজন কাছে বিক্রি করবো স্যার, এই জমিটা বিক্রি করতে হলে আমার রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করতে হবে স্যার। স্থাবর সম্পত্তি রিলেটেড যে কোনো চুক্তি কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? ধরেন বন্ধক, লিজ, এগুলাও কি রেজিস্ট্রেশন করতে হবে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত যা আছে এগুলো বাধ্যতামূলক। তো মাসুদ সাহেব, আপনি কোন সাইডে, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার সিনিয়র ফৌজদারি সাইডে সিভিল করেন না? স্যার সিভিল কিছু কিছু মামলা আমার সিনিয়র কিছু কিছু করেন। আচ্ছা, প্রথমে তো বললেন ফৌজদারিতে করেন, কিছু কিছু করেন। আচ্ছা, বলেন তো ফৌজদারি মামলায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া এই বিষয়টা কি? স্যার এটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। এটা কি? এটা স্যার যখন একটা মোকদ্দমা হওয়ার পরে স্যার আসামি আর আসে না, আসামির বিভিন্ন প্রসেস দেওয়া হয়, ওয়ারেন্ট ইস্যু করায় আসামি আর আসে না, এক্ষেত্রে স্যার আসামির অনুপস্থিতিতে আদালত একটা টাইমে আর বসে থাকে না, পেপার বিজ্ঞপ্তি প্রদান করে, তারপরে স্যার তারপরেও যদি আসামি না আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এরপরে স্যার আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করে। 2025 সালে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে একটা বিধান সংশোধন করা হয়েছে, তো এটা কি বলতে পারবেন সংশোধন এটা কি? ফৌজদারি কার্যবিধি 2025 এ সংশোধন হয়েছে, জানেন তো? জি স্যার। কোন একটা বিধান বলতে পারবেন যে এটা 2025 এ সংশোধন হয়েছে? জি স্যার। কোনটা? স্যার 2025 স্যার এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে স্যার অর্থদণ্ড দিত 10,000 টাকা স্যার, এইটাকে বাড়িয়ে স্যার 5 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণী স্যার 3,000 টাকা জরিমানা করতে হতো, সেখানে স্যার 3 লক্ষ টাকা এবং দ্বিতীয় শ্রেণী 2,000 টাকা জরিমানা করতে পারতো, সেখানে স্যার 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা মাসুদ সাহেব, আপনার সিনিয়র যেহেতু ফৌজদারি প্র্যাকটিস করে, যে মাসুদ সাহেব বলেন তো যে 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে? স্যার 145 ধারা পরবর্তী আদালত আদেশ দেওয়া না পর্যন্ত এটা বলবৎ থাকে স্যার, যে ক্ষেত্রে ওই পক্ষ মানে বেআইনিভাবে বেদখল না আসছে ততক্ষণ পর্যন্ত ওইখানে বহাল থাকবে স্যার, এর কোনো নির্ধারিত মেয়াদ নেই। 145 ধারায় যদি কেউ বেদখল হয়, মানে আদালত তাকে বেদখল করছে, দখল ফিরাই দিচ্ছে একজনের কাছ থেকে, 145 ধারায় আদালতের নির্দেশ অনুসারে যে বেদখল হলো, সে কি সুনির্দিষ্ট অধিকার আইনে 9 ধারা মামলা করতে পারবে? সুনির্দিষ্ট অধিকার 9 ধারা মামলা করতে পারবে না, তবে স্যার 8 ও 42 ধারা মোকদ্দমা দায়ের করতে পারবে। 8 আর 9 ধারার মধ্যে দুইটা পার্থক্য বলেন তো সুনির্দিষ্ট অধিকার আইনে। 8 ধারার মোকদ্দমা স্যার তামাদি মেয়াদ 12 বছর এবং স্যার এই 9 ধারার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 6 মাস। 8 ধারার মোকদ্দমা স্যার সম্পত্তির মালিক বা সত্ত্ব আছে এমন ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে, আর স্যার 9 ধারার মোকদ্দমা যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে বেদখল হয় সম্পত্তি থেকে, সেই ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে মাসুদ সাহেব, ধন্যবাদ। আসেন আপনি আসলে আসলে ওয়ালাইকুম আসসালাম।
Recording in progress. হ্যাঁ আসেন। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার নাম বলেন। এমডি অর্থ কি? এমডি বললেন কেন? কখনো এমডি বলবেন না, সবসময় মোহাম্মদ বলবেন, ঠিক আছে? আচ্ছা মাসুদ সাহেব, আপনার বয়স কত? 37 বছর। আচ্ছা আপনি এলএলবি তে যে সাবজেক্ট পড়ছেন কয়েকটা নাম বলেন তো। Recording stopped. এলএলবিতে ফার্স্ট ইয়ারে স্যার Recording in progress. রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইন, ভূমি আইন, টর্ট অ্যান্ড ল এবং সংবিধান, বাংলাদেশের সংবিধান, এরপরে স্যার সেকেন্ড ইয়ারে দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি 1898 এবং স্যার দেওয়ানি কার্যবিধি 1908। আচ্ছা মাসুদ সাহেব, আপনি তো রেজিস্ট্রেশন আইনের নাম বললেন, এরকম একটা দলিল বলেন তো যে দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। যেমন স্থাবর সম্পত্তি স্যার বিক্রয় চুক্তি, এটা স্যার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে। যেমন আমি স্যার 5 কাঠা জমি একজনের কাছে বিক্রি করবো স্যার, এই জমিটা বিক্রি করতে হলে আমার রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক করতে হবে। স্থাবর সম্পত্তি রিলেটেড যে কোনো চুক্তি কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক? পয়েন্ট বন্ধক, লিজ, এগুলো কি রেজিস্ট্রেশন করতে হবে? স্থাবর সম্পত্তি সম্পর্কিত যা আছে এগুলো বাধ্যতামূলক। তো মাসুদ সাহেব, আপনি কোন সাইডে, আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করেন? স্যার আমার সিনিয়র ফৌজদারি সাইডে প্র্যাকটিস করে। সিভিল করেন না? স্যার সিভিল কিছু কিছু মামলা আমার সিনিয়র করা আছে। কিছু কিছু করেন। আচ্ছা প্রথমে তো বললেন ফৌজদারিতে করেন, কিছু কিছু করেন। আচ্ছা বলেন তো ফৌজদারি মামলায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া এই বিষয়টা কি? স্যার এটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। এটা কি? এটা স্যার যখন একটা মোকদ্দমা হওয়ার পরে স্যার আসামি আর আসে না, আসামির বিভিন্ন প্রসেস দেওয়া হয়, ওয়ারেন্ট ইস্যু করায় আসামি আর আসে না, এক্ষেত্রে স্যার আসামির অনুপস্থিতিতে আদালত একটা টাইমে আর বসে থাকে না, পেপার বিজ্ঞপ্তি প্রদান করে, তারপরে স্যার তারপরেও যদি আসামি না আসে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এরপরে স্যার আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করে। 2025 সালে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াতে একটা বিধান সংশোধন করা হয়েছে, তো এটা কি বলতে পারবেন সংশোধনীটা কি? ফৌজদারি কার্যবিধি 2025 এ সংশোধন হয়েছে, জানেন তো? জি স্যার। কোন একটা বিধান বলতে পারবেন যে এটা 2025 এ সংশোধন হয়েছে? জি স্যার। কোনটা? স্যার 2025 স্যার এই যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে স্যার অর্থদণ্ড দিত 10,000 টাকা স্যার, এইটাকে বাড়িয়ে স্যার 5 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণী স্যার 3,000 টাকা জরিমানা করতে হতো, সেখানে স্যার 3 লক্ষ টাকা এবং দ্বিতীয় শ্রেণী 2,000 টাকা জরিমানা করতে পারতো, সেখানে স্যার 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা মাসুদ সাহেব, আপনার সিনিয়র যেহেতু ফৌজদারি প্র্যাকটিস করে, মাসুদ সাহেব বলেন তো যে 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে? স্যার 145 ধারা পরবর্তী আদালত আদেশ দেওয়া না পর্যন্ত এটা বলবৎ থাকে স্যার, যে ক্ষেত্রে ওই পক্ষ মানে বেআইনিভাবে বেদখল না আসছে ততক্ষণ পর্যন্ত ওইখানে বহাল থাকবে স্যার, এর কোনো নির্ধারিত মেয়াদ নেই। 145 ধারায় যদি কেউ বেদখল হয়, মানে আদালত তাকে বেদখল করছে, দখল ফিরাই দিচ্ছে একজনের কাছ থেকে, 145 ধারায় আদালতের নির্দেশ অনুসারে যে বেদখল হলো, সে কি সুনির্দিষ্ট প্রতিকার 9 ধারা মামলা করতে পারবে? সুনির্দিষ্ট প্রতিকার 9 ধারা মামলা করতে পারবে না, তবে স্যার 8 ও 42 ধারার মোকদ্দমা দায়ের করতে পারবে। 8 আর 9 ধারার মধ্যে দুইটা পার্থক্য বলেন তো সুনির্দিষ্ট প্রতিকার এনে। 8 ধারার মোকদ্দমা স্যার তামাদি মেয়াদ 12 বছর এবং স্যার এই 9 ধারার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ 6 মাস। 8 ধারার মোকদ্দমা স্যার সম্পত্তির মালিক বা শর্ত আছে এমন ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে, আর স্যার 9 ধারার মোকদ্দমা যদি কোনো ব্যক্তি বেআইনিভাবে বেদখল হয় সম্পত্তি থেকে, সেই ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারে। ঠিক আছে মাসুদ সাহেব, ধন্যবাদ। আসেন আপনি আসলে আসলে ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম আদাম শেখ।
পুরোপুরি স্যারের মধ্যে বিশ্বাস। কিসের বিশ্বাসী? আমি যে আপনার বিশ্বাসী স্যার, আমি মানুষের আস্থা রাখতে পারি, এটা বিশ্বাস করি স্যার। মানুষের প্রতারণা করতে পারি না স্যার। আচ্ছা, তো আলামিন সাহেব, আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন? আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আইনজীবী কেন হতে চান? আইনজীবী হতে চাই স্যার, এটা আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন, যখন আমি বুঝতে পারি এটার মাধ্যমে স্যার আপনার সাধারণ মানুষের অনেক সেবা করার একটা মাধ্যম। তাছাড়াও স্যার আইনজীবী হলে অনেক কমিউনিকেশন স্কিলটা অনেক ডেভেলপ হয়, মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটা বাড়ে, সেবা করা যায় স্যার। এই জন্য দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো যারা আইন পেশায় ছিলেন। সিনিয়র অ্যাডভোকেট, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আব্দুল হালিম, বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস স্যার। আলামিন সাহেব, আপনাকে কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করব বলেন? স্যার আপনার খুশি। আচ্ছা, বলেন তো রেস্টিটিউশন কি? রেস্টিটিউশন হচ্ছে স্যার, এটা দেওয়ানি কার্যবিধি 1908-এর 144 ধারা মতে যখন কোনো ব্যক্তি জারি মামলায় কোনো কিছু হারায়, ওই জারি মামলায় পরে যখন সে ওই আপিল করে, আপিলে যে জারি মামলায় যে জিনিসটা হারায়, আপিলে যেটা ফেরত পায়, সেটা হচ্ছে রেস্টিটিউশন স্যার। প্রত্যর্পণ। আচ্ছা, তাহলে প্রত্যার্পণ মানে রেস্টিটিউশন আর এক্সিকিউশন এই দুইটার ভিতরে পার্থক্য কি? এক্সিকিউশন স্যার যখন ডিগ্রি হয় সাথে সাথে সেটা এক্সিকিউশনের জন্য মামলা করা হয়। আর প্রত্যার্পণটা হচ্ছে স্যার জারি করার পরবর্তীতে স্যার ওইটা যখন আপিলে যে ফেরত মানে যে হারায় সে যখন ফেরত পায়, সেটা হচ্ছে স্যার প্রত্যার্পণ। আচ্ছা, বলেন তো এমন একটা মামলা, এমন একটা ডিগ্রি বলেন যেখানে এক্সিকিউশন কেস করা লাগে না। সত্য ঘোষণা মামলা। সত্য ঘোষণার মামলাটা কি বলেন? সত্য ঘোষণার মামলা স্যার যখন কেউ কারো সত্য কেউ অন্য কোনো ব্যক্তি অস্বীকার করে, সেক্ষেত্রে স্যার সত্য ঘোষণার মামলার মাধ্যমে তো সত্য। এটা কোন আইনের অধীনে করে? এটা সুনির্দিষ্ট অধিকার আইনের 42 ধারা অনুযায়ী। ফার্দার রিলিফ কি? ফার্দার রিলিফ স্যার, ফার্দার রিলিফের সাথে সত্য ঘোষণার মামলার কোনো সম্পর্ক আছে কিনা আপনি বলেন? আচ্ছা আলামিন সাহেব, আপনাকে ধরেন একটা আপনার কাছে একজন ক্লায়েন্ট আসছে, সে একটা হত্যা মামলায় গ্রেফতার হয়েছে, তো এখন আপনি জামিন চাইছেন কোন আদালতে কোন ধারায়? স্যার এটা তো স্যার আমি আবার যদি একজন আসামিকে হত্যা মামলায় এফআইআর করা হয়েছে, হত্যা মামলা থেকে গ্রেফতার হয়েছে। এখন সে, আপনি ধরেন একজন অ্যাডভোকেট, এখন আপনার কাছে আসছে, এখন তার জামিন চাইবেন আপনি কোন আদালতে? এটা তো প্রথমত 457 যে জামিন অযোগ্য ধারা। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আসামি যদি অসুস্থ হয় বা নারী হয় অথবা যদি শিশু হয়, সেক্ষেত্রে স্যার 457 তারা কোন আদালতে চাইবেন? এটা স্যার স্যার দায়রা আদালত। আপনি যে সিনিয়রের সাথে আছেন উনি কি প্র্যাকটিস করেন? স্যার উনি সিভিল ক্রিমিনাল দুইটাই প্র্যাকটিস করেন, মোস্টলি ফৌজদারি ক্রিমিনাল সার্টিফিকেশন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসুন। এখন মনে করছে Recording stopped. বলি যাই ওই সময় 4 মিনিট আমি সই করতে